শেখ হাসিনার বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের যুদ্ধ ঘোষণা। দেখুন ডক্টর ইউনূস কিভাবে ফেসে যাচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর কিন্তু তারা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং সর্বশেষ চাইতে হচ্ছে। আচ্ছা, এই সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে পারে। শেষ সুযোগ এ যুবক শেষ সুযোগ তোমাদের। এখন যদি দাবি দাওয়া আদায় করতে না পারো আর কোনোদিনই পারবে না, এটাই শেষ সুযোগ। রাজপথে সরব হয়েছেন আন্দোলনকারীরা, একই সাথে অন্তর্বর্তী সরকার চরম সংকটে পড়ে গেছেন। ইউনূস পতনের প্রেক্ষাপট, ডক্টর ইউনূস সরকার পতনের প্রেক্ষাপট কিভাবে হতে পারে কোন রকম ধারণা করেছেন? সেই প্রেক্ষাপট খুব নিকটে চলে এসেছে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব শুরু করে দিয়েছেন রাজপথে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার যুদ্ধ ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগকে কী কারণে নিষিদ্ধ করেছেন ডক্টর ইউনূস, তারা জবাব দিতে হবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে রাজপথ। এবার রাজপথে কঠিন আন্দোলন এবং ক্ষমতা দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। তাহলে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে কার ইন্ধন রয়েছে? বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিরুদ্ধে মোহাম্মদ ইউনূসের যুদ্ধ ঘোষণা। আপনারা সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বিমান হানা চালিয়ে যাচ্ছে এবং কেন এই পরিস্থিতি সেই সবটাই আপনাদের জানা আছে। আমার ভিডিওর মূল বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ নয়। আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যে যুদ্ধ বাড়তে চলেছে, যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা নিয়ে। সেই যুদ্ধ পরিস্থিতি হচ্ছে যে আবার হঠাৎ করেই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, এইগুলিকে হঠাৎ করে আবার নিষিদ্ধ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ঢাকায় একটা বড় ধরনের জমায়েত তৈরি হয়েছে এবং এই যখন আমি ভিডিওটা শুক্রবার করছি তখন ঢাকাতে একটা বড় সমাবেশ চলছে এবং সেখান থেকে দাবি করা হচ্ছে যে এই সমাবেশ আগামী এক মাস কেন কয়েক মাস ধরে চলতে পারে, যতক্ষণ না শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, যতক্ষণ না আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা গণসংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ততক্ষণ পর্যন্ত এই দাবি আদায়ের জন্য এই সমাবেশ চলবে। সমাবেশের ডাক যারা দিয়েছেন তাদেরকেও আপনারা সকলে চেনেন। তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের গঠিত যে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব এই দাবিতে ময়দানে নেমেছে যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে। অর্থাৎ দেশের স্বাধীনতা আন্দোলনের মূল পরিচালক, অগ্রণী সৈনিক যে দলটি, সবচেয়ে পুরনো যে দলটি, সেই দলটিকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে আবার নতুন করে। দাবিটি নতুন নয়, দাবিটি পুরনো এবং 5 আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গতকাল 8 মে পর্যন্ত এই যে 10 মাস সময়, এই 10 মাস সময়ের মধ্যে অন্তত 10 বার এই দাবিটি উত্থাপিত হয়েছে এবং 10 বারই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। এবারের পরিস্থিতি খানিকটা আলাদা। একটু আগে অর্থাৎ শুক্রবার দুপুরে মোহাম্মদ ইউনূস সরকার তারা সরকারিভাবে একটি কথা জানিয়েছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণার যে দাবি, সেই দাবি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সরকারের সিদ্ধান্তটি তারা খুব দ্রুত ঘোষণা করবে। এবং আরো একটি জানানো হয়েছে যে এই বিষয়ে আইন কানুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলাপ আলোচনা চলছে, আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। কোনো সন্দেহ নেই যে সরকারের তরফে একটা স্পষ্ট আভাস দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ এবং তার বাকি অঙ্গ সংগঠনগুলি নিষিদ্ধ হতে চলেছে। একটি সংগঠন ছাত্রলীগ, যে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, সেই ছাত্রলীগকে গত বছর অক্টোবরেই সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবার কোন আইনে আওয়ামী লীগ এবং বাকি সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হবে তাই নিয়েই আলাপ আলোচনা চলছে। অতএব বলাই চলে যে বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন, যার সামনের সারিতে আছেন মোহাম্মদ ইউনূস এবং তার অনুগামী ছাত্র নেতৃত্ব, যে দেশের
প্রতিষ্ঠার সঙ্গে, বাংলাদেশের প্রতিষ্ঠার সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত এবং নেতৃত্ব দানকারী দলটিকে এবার নিষিদ্ধ। দিন শেষে গিয়ে ঠেকলো শাহবাগে। এয়ারপোর্ট দিয়ে অনুমতি সহ সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে যাওয়ার ঘটনা শেষ হলো নারায়ণগঞ্জে আইভি রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এত নাটকের মধ্যে যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাতে শেষ পর্যন্ত মিলল সান্ত্বনা পুরস্কার। নিজের সমর্থকদের ধৈর্য ধরতে বলল অন্তর্বর্তী সরকার। আবার এ নিয়ে সরকার অন্তর্মহলের লোকজনের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। কিংস পার্টি এনসিপিতে চলছে স্বঘোষিত নেতা হওয়ার বিবাদ। আবার ইস্যুটিকে ঘিরে একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদের কয়েকটি ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে। প্রশ্ন হলো, এর আগে সিদ্ধান্ত নেওয়া একটি ইস্যুকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এনে এত নাটক কেন? এর পেছনে রহস্য কি? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুরু হয় পুরাতন দাবির নতুন মঞ্চায়ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন রব তোলেন এনসিপির একজন নেতা। সামাজিক মাধ্যমে আক্রমণ করতে থাকে কয়েকজন উপদেষ্টাকে। এর পাল্টা জবাব দেন সরকারের একজন নতুন উপদেষ্টা। সে জবাবে আবার নিজের সিনিয়র সহকর্মীদের উপর দোষ দিয়ে নিজেকে ভারমুক্ত করতে চেয়েছেন। এর মধ্যে নাটকের মঞ্চায়ন জমে ওঠে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জড়ো হয় যমুনার সামনে। রাত ভর চলে স্লোগান। একই সময় নারায়ণগঞ্জে শুরু হয় আরেক নাটক। পুলিশ গ্রেপ্তার করতে যায় সাবেক মেয়র আইভি রহমানকে, কিন্তু আইভি নারায়ণগঞ্জে ব্যাপক জনপ্রিয়। মানুষ তার গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয় তার বাড়ির সামনে। শেষমেশ 6 ঘন্টা পর ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সকাল গড়িয়ে দুপুর শেষ হলে যমুনার সামনের আন্দোলনকারীরা চলে যায় শাহবাগে। এর মধ্যে সরকার পক্ষ থেকে আসে সান্ত্বনার বাণী, দেওয়া হয় বিবৃতি। সে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। দর্শক, তার মানে কি সরকার এতদিন এই দাবি গুরুত্বের সাথে বিবেচনা করেনি? অথচ আমরা আগের বেশ কয়েকটি ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছিলাম গত বছর অক্টোবরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীর একটি পক্ষ। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন কড়া বার্তা। বলেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হবে না। তবে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যতম বড় দল বিএনপির অসম্মতি এবং পরিস্থিতির সামাল দেওয়া নিয়ে উৎকণ্ঠা থেকে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আওয়ামী লীগকে নিষিদ্ধের সেই চিন্তা যমুনার জলে হারিয়ে গিয়েছিল। এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে সরকারের পক্ষ থেকে অথবা এনসিপি নেতাদের কাছ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি কমপক্ষে একবার করে আলোচনায় নিয়ে আসা হতো। এমন পরিস্থিতিতে সরকার যদি এখন এসে বলে সরকার এখন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, তাহলে এই প্রশ্ন কি অমূলক হবে না যে সরকার এতদিন নাটক করেছিল বা অন্য কোনো ইস্যুকে ধামা চাপা দিতে এই ইস্যুটিকে ট্রাম্প কার্ড হিসেবে খেলার চেষ্টা করত? ডক্টর ইউনূস সরকারের যে বিবৃতি, সেখানে আরো কিছু মজার তথ্য আছে। সরকার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। দর্শক, গত বছরের 3 অক্টোবর বিএনপির পক্ষ থেকে সরকারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নয় দলটি। সবশেষ 9 মে দলটি আবারও জানিয়ে দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। চলতি বছরের 31শে মার্চ জামায়াত ইসলামের পক্ষ থেকেও একই ধরনের মত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। তাহলে সরকার আর কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে চায়? সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। দর্শক, জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। তাহলে সেই রিপোর্টকে বিবেচনায় নিয়ে সরকার কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেবে? দর্শক, এর আগে গত 7 মাসের মধ্যে প্রত্যেক মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাটক মঞ্চস্থ হতে আমরা দেখেছি। এমনকি এই ইস্যুতে 2 দফা কোর্টেও গিয়েছিল। এর মধ্যে সবশেষ 28শে অক্টোবর আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রিট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্টের পর অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা, তারা বলছেন যে আওয়ামী লীগ পালিয়েছে, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছেন। যে আসলে কি তারা পালিয়েছেন কিনা বা পলায়ন কাকে বলে? এখন আওয়ামী লীগ আমলের প্রাক্তন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, যিনি এখন লন্ডনে আছেন, তিনি এক সাক্ষাৎকারে বলছেন যে লন্ডনে অবৈধভাবে ঢোকার কোনো সুযোগ নাই। তিনি বৈধ পথেই লন্ডন এসছেন। এখন কেউ যদি বৈধ পথে ভিসা নিয়ে বিদেশে যায়, তাকে পলায়ন বলা যায় কিনা? মানে এটা গুরুতর একটা প্রশ্ন। এখন পলায়ন বলতে আমরা কি বুঝি? মানে সাধারণত যারা লুকিয়ে স্থানচ্যুত হয় তাদেরকে বলা হয় পলায়ন। এখন আমার জানা মতে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী বিমানবন্দর দিয়ে স্থল বন্দর ব্যবহার করে ভিসা নিয়ে বিদেশে গেছেন। বিশেষ করে 5 এবং 8 আগস্টের মধ্যে অনেকেই গেছেন। তখন বলতে গেলে কোনো সরকারও ছিল না।
ধরেন ডক্টর হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানছি যে তিনি ঢাকা বিমানবন্দরে আটকা খেয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বা আমরা শুনেছি যে তিনি বিমানবন্দর ব্যবহার করেই বেলজিয়ামে গিয়েছেন এবং সেখানে এখন অবস্থান করছেন। এখন ভিসা নিয়ে বিমানবন্দর ব্যবহার করে অথবা স্থলবন্দর ব্যবহার করে কেউ যদি বিদেশ যায়, তাকে পলাতক বলা যায় কিনা? এবং যদি বলা যায় তাহলে তো এই যে 1.5 কোটি প্রবাসী আছেন, তারা সবাই পলাতক।